শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি শাওন দত্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাঈদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি, ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার সহ ১৭ জনের নামে মামলা হয়েছে। এছাড়াও পুলিশ ও সাবেক সরকার দলীয় নেতাকর্মীদের গোলাগুলিতে নিহত ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম মিরাজ হত্যার অভিযোগে ২১ জন এবং কর্মজীবী আবদুল্লাহ তাহির হত্যা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা হয়। সবকটি মামলা নথিভুক্ত করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাঈদ। মৃত্যুর ১ মাস পর হলো মামলা। বেলা সোয়া ১১টায় রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ বাবুর আদালতে মামলা করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। সেখানে তাজহাট থানার এএসআই সৈয়দ আমির আলীকে প্রধান আসামি করা হয়। ১৬ জুলাই ওই হত্যার ঘটনায় সাবেক আইজিপি, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, ছাত্রলীগ সভাপতি সহ ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। আদালত মামলাটি নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দেন। কোনো সংগঠন নয়, আমরা যে পরিবার থেকে মামলা করছি বাদী হওয়া এবং ছাত্রদের সহযোগিতা নিয়ে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এই মামলাটি যত দ্রুত সম্ভব বিচার কার্য নিষ্পত্তি করার জন্য আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন। একই আদালতে বেলা ১২টার দিকে মামলা করেন ১৯ জুলাই নিহত ফল বিক্রেতা মিরাজুল ইসলাম মিরাজের মা আম্বিয়া খাতুন। মামলায় অভিযোগ, পুলিশ ও তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের গুলিতে নিহত হন মিরাজ। ওই মামলায় মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উৎপল কুমার পালকে প্রধান আসামি করা হয়। সাথে ৬ জন পুলিশ কর্মকর্তা ও ৭ জন সিটি কাউন্সিলর সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযুক্ত করা হয়েছে। ২১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় ১ নম্বর আসামি একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উৎপল কুমার সরকার। এরপর বেলা ১২:৩০টায় একই আদালতে তৃতীয় মামলাটি হয়। ১৯ জুলাই গুলিতে নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে মামলা করেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। এছাড়াও আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ৬ পুলিশ কর্মকর্তা, সাবেক এমপি সহ আওয়ামী লীগের ৪০ জনকে আসামির তালিকায় যুক্ত করা হয়েছে। স্বৈরাচার এবং অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় যারা ব্যক্তি রংপুর সিটি কর্পোরেশনকে নিয়ন্ত্রণ করেন এবং মূলত তাদের পরিকল্পনা এবং যাদের প্রত্যক্ষ মদতে এই ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর পুলিশ গুলিবর্ষণ করেছিল। মামলাগুলো তদন্তের জন্য তাজহাট ও কোতোয়ালি থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। সরকার, মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। জয়পুরহাটের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী নজিবুল সরকারের বাবা মজিদুল সরকার বাদী হয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিক্ষার্থী নজিবুল সরকার। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর নামে মামলা করা হয়। পাশাপাশি জয়পুরহাট ১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল আলম দুদু ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন সহ ১২৮ জনকেও আসামি করা হয়। অর্থ পাচার সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনা রশিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। একই অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও অনুসন্ধান করবে দুদক। এদিকে মালয়েশিয়া শ্রমবাজারে রমরমা ব্যবসার অভিযোগ উঠেছে কয়েকজন সংসদ সদস্য এবং তাদের পরিবারের বিরুদ্ধে। এর মধ্যে আছেন সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তাফা কামালের স্ত্রী কাশ্মীরি ও মেয়ে নাফিসা কামাল। ওই তালিকায় আরও আছেন ৩ সাবেক এমপি, ফেনী ২ আসনের নিজামুদ্দিন হাজারি, ফেনী ৩ আসনের মাসুদ উদ্দিন চৌধুরী এবং ঢাকা ২০ বেনজির আহমেদ। তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এরই মধ্যে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। সেই সাথে লুটেরা ও পাচারকারীদের গ্রেপ্তার ও তাদের বাসায় তল্লাশি চালানোর দাবিও জানান জয়নুল আবেদিন। এদিকে আরেক বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেন জানান, বিদেশে কোথায় কোন হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসা নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সাম্প্রতিক আন্দোলনে আহতদের দেখতে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি জানান, 700-র বেশি আন্দোলনকারী এই হাসপাতালে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, যাদের অনেকের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। বর্তমানে 11 জন রোগী দুচোখে দেখতে পাচ্ছেন না বলেও জানান ডাক্তার জাহিদ। আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন উল্লেখ করে বিএনপির এই নেতা জানান, শিগগিরই তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে। এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে। এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই, কারণ ওনার এটা আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন। গ্লোবাল মিনস হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন, অর্থাৎ সকল কিছুর ওনার এই যে দীর্ঘ সময় কারান্তরীণ ছিলেন, বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি, কাজে এটি হয়তো খুব সহসা হবে। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি নেতারা। সেখানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আনা হয়েছিল। এখন সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। যারা রিমান্ডের নামে 1000 ভোল্টের বাতির নিচে ছিল, তাদের পক্ষ থেকে মোদি আপনাকে বলতে চাই, অবিলম্বে এক্ষণে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। অনতি বিলম্বে বন্দি বিনিময় আছে, শেখ হাসিনাকে দেশে পাঠান। বিএনপির এই নেতা বলেন, হাজার কোটি টাকা লুট করা সংসদ সদস্য ও তাদের দোসরদের এখনো আটক করা হয়নি। তাদের বাসায় বাসায় তল্লাশির দাবিও জানান জয়নুল আবেদিন ফারুক। তাদের কাছে হাজার হাজার কোটি টাকার ডলার এখনো বাসায় আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে কথা বলছেন সংশ্লিষ্ট উপদেষ্টা ফাউজুল কবির খান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। নিজেরাও করতে পারবে। তো এগেইন এটা হচ্ছে আইনের বিষয়, আইন পরিবর্তনের বিষয়, এবং এটা ওই যেটা বললাম যে আমার একার বিষয় না, এটা উপদেষ্টা পরিষদের বিষয়। তো কিন্তু যেটা আমরা করে নিয়েছি যে যেহেতু মানুষের প্রত্যাশা, জনপ্রত্যাশা, যে এইটার অধীনে এই ধারা ব্যবহার করে আপাতত কোনো হবে না। যদি কোনো কিছু মূল্যবৃদ্ধি আপাতত করতে হয়, তাহলে ওই যে বিআরসির যে বিধান আছে সেই বিধান অনুযায়ী ওই যে স্টেক হোল্ডার্স কনসালটেশন, মানে সবার থেকে জেনে শুনে করতে হবে। তৃতীয়, আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি 2 বিভাগের জন্য, আমাদেরকে ওনারা একটা ওই যে কি বলে কি প্ল্যান বললাম, যে ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা দিবেন। কারণ এখন আমাদের তো রেভিনিউ তো হঠাৎ বাড়বে না। তারপরে এই যে অতদিন অচল অবস্থা ছিল, তো রেভিনিউ আহরণ ব্যাহত হয়েছে। তো ওই জন্য আমি বলছি যে সবাইকে একটা ব্যয় সাশ্রয়ী, আমি প্রত্যেক সেতু বিভাগে একই কথা বলেছি, কি বলে সড়ক বিভাগে একই কথা বলেছি, এখানেও একই কথা বলছি যে আপনাদের একটা করতে হবে, কি বলে যেহেতু আমাদের আর্থিক সামর্থ্যের একটা সংকট আছে, তো ওই জন্য আপনাকে এখন কষ্টকে ব্যয় সাশ্রয় করতে হবে। যত রকম বাহুল্য ব্যয় আছে, তারপরে অপ্রয়োজনীয় প্রকল্প, এগুলো সবকিছু করতে হবে। এবং আমি এটা পরিকল্পনা 2 বিভাগ থেকে আমি চেয়েছি, এবং এগুলো আসলে আমরা এগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিব। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বলছি যে আমরা এখন থেকে আপনাদেরকে রিয়েল ইন্ডিকেটর দিয়ে মূল্যায়ন করব, যে আমরা কি ভালো কাজ করছি না মন্দ কাজ করছি। যদি বিদ্যুতের দাম না বাড়ে কিংবা বিদ্যুতের দাম যদি কমে, তাহলে বুঝতে হবে যে আমরা ভালো কাজ করছি। কিন্তু যদি বিদ্যুতের দাম যদি বাড়তেই থাকে, তাহলে আমরা ভালো কাজটা করতে কিসে করলাম। এইরকম ভাবে যে যদি গ্রাহক সেবা যদি
যদি আমার একটা লাইন পেতে এত দেরি লাগে, কিংবা ধরেন আপনার একটা কোনো বিলিং এর একটা কোনো অনিয়ম, এটা যদি দ্রুত নিষ্পত্তি তাহলেই হবে। তো জন্য আমরা যেটা করছি যে এখন ওই যে কি বলে স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনাকে মূল্যায়ন করা হবে না, প্রত্যেকের মূল্যায়ন করা হবে যে আপনি সাধারণ মানুষ কি মনে করে। এই যে এটা আমি বারবার বলছি যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, মানুষ যে লক্ষ লক্ষ লোক যে মানুষকে নেমে আসলো, কারণ আমরা উই ফেইল্ড, আমরা যেভাবে কাজ করতেছি এটা মানুষের পছন্দ না, বুঝছেন। আমরা অনেক গল্প বলছি, এই গল্প মানুষ বিশ্বাস করে না, তো ওই জন্য মানুষ এটা নেমে এসছে। আমরা বলছি না, এখন আর গল্পের দিন শেষ, এখন আমাদেরকে মানুষ যেটা চায়, মানুষ যেভাবে খুশি হয়, মানুষ যেটাতে হয়, সেটার দিকে আমরা করতে হবে। আচ্ছা, আর কিছু বলছে নাকি ইম্পর্টেন্ট কিছু? জি, আচ্ছা, এখন আপনাদের যদি জিজ্ঞেস করা থাকে। না না না, বাতিল করা আগেই বললাম যে বাতিল করাটা হচ্ছে যে একটা প্রক্রিয়া আছে। তো এইটার প্রক্রিয়াটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমি একা তো করতে পারি না, এটা উপদেষ্টা পরিষদের একটা লাগবে। তারপরে হচ্ছে যে এটা আইনগত প্রক্রিয়া আছে। তারপরে আর এটা তো যে হুট করে তো এটা বাতিল করে, এটার প্রস এন্ড কনস, এটার কি করলে কি হবে না হবে, এইটা তো করা যাবে না। তবে এই যেটা বললাম, যেহেতু একটা ব্যাপক একটা আছে, এই জন্য আপাতত আমরা এটা বলি, এটা আমরা এখন পরীক্ষা নিরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে যেটা সিদ্ধান্ত, যেটা জনপ্রত্যাশা, সেটাকে আমরা রিফিল করবো। হ্যাঁ, বলো। আপনি দীর্ঘ সময়, আজকে অনেক আগে আপনি এখানে ছিলেন এবং আজকে দীর্ঘ সময় অনেকগুলো প্রেজেন্টেশন দিয়েছেন, পুনরুত্থাপন করেছেন। আপনার কাছে এই মুহূর্তে আজকে এই প্রেজেন্টেশনের পরে, এবং আপনি যেগুলো একাধিক করেন, এটার উপর বিশেষ নজর আপনার আছে, মাঝে মাঝে কথা হয়েছে, আপনার কাছে কি মনে হয়েছে যে সবচেয়ে বড় সমস্যাটা কি আসলে? ওই যে সমস্যাটা যেটা বললাম, যে আমি আমার অফিসে কাজ করছি, আমি ডেপুটি সেক্রেটারি, আমি জয়েন্ট সেক্রেটারি, আমি বাইরে মানুষ কিভাবে, এটা আমরা কোনো সময় চিন্তা করি নাই। বাইরে মানুষ আমাদের কাজকে কিভাবে মূল্যায়ন করে, বাইরের মানুষ আমাদের সঙ্গে কিভাবে, এটা আমরা চিন্তা করি না। তা আমি এই জন্য বলছি যে আপনাদের এখন চিন্তা হবে, আমি যে কাজটা করতেছি এইটা মানুষের কি কল্যাণ হবে, মানুষের উপর এটা এফেক্ট কি হবে, এক নম্বর। আর এটা মানুষ কি মনে করবে, এইটাই আমি মূল দাগে, এইটাই বড় সমস্যা। এই বিভাগে এখন আমরা যতটুকু খোঁজ খবর জানি, প্রায় 40 থেকে 45,000 কোটি টাকা বিদ্যুতের বিভিন্ন কোম্পানির কাছে বিল পেন্ডিং, পাশাপাশি আপনার একটা ক্যাপাসিটি চার্জ, যেটা অব্লিগেশন। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি বড় বড় প্রবলেমগুলোকে। জি জি জি, আচ্ছা, এইটা এই যে যেটা বললাম যে আপনাকে হচ্ছে গিয়ে এইটা একটা, এইটাও আরেকটা জিনিস আমরা বলছি যে একটা ফাইন্যান্সিয়াল এন্ড ইকোনমিক্স সাস্টেনেবিলিটি যেটাকে বলি আমরা, সেটার জন্য দুজনকে কাজ করতে হবে। ওই যে আপনাকে এটা বললাম যে ব্যয় সংকোচন প্ল্যান পরিকল্পনা কিন্তু এটারই একটা অংশ, যে আপনি ব্যয় সংকোচন করবেন, তারপরে হচ্ছে যে ফিউচার কন্ট্রাক্টিং এর সময় বিদ্যুতের দাম কত দামে কিনবেন, এগুলো দেখবেন। তো আমরা একটা ওভারঅল একটা ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি অফ বোথ পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর, এটার জন্য আমরা কাজ করব। বলেন। আমি ডেইলি সার্ভিস থেকে কাজ করি। হ্যাঁ, বলেন স্যার, আপনি যেটা বলছিলেন দ্রুত জ্বালানি সরবরাহ আইনে আপাতত যে কোনো প্রক্রিয়াকরণ এবং প্রসেসিং এসব থাকবে। আপনারা কি দ্রুত জ্বালানি সরবরাহ আইনে যে প্রজেক্টগুলো অলরেডি বাস্তবায়ন হয়েছে, ওইখানে কোনো করাপশন থাকলে ওইটার ব্যাপারে কোনো না, এটা এখন ইস্যু না। যেমন ধরেন এখন হচ্ছে যে এটা আমরা কি বলে যে আমরা তো বললাম যে আমরা এই জিনিসটাকে পর্যালোচনা করবো, ইনক্লুডিং ইয়োর অবজারভেশন। কিন্তু এটা বলে এটা একটা ব্যাপার আর কি, এটা একটা তো প্রসেস, এটা তো আমাকে আগে এস্টাবলিশ হতে হবে। আমার তো কান চিলে দিয়ে গেছে বলে তো আমি চিলের পিছিয়ে দৌড়তে পারবো না। আমরা একটা অবজেক্টিভ ইয়েতে যেতে হবে এবং উপদেষ্টা পরিষদে বলতে হবে যে আমার হয়েছে, তো সেটা হয়ে তারপর আমরা করবো। বাট প্লিজ বি অ্যাসিওরড দ্যাট আমরা জনস্বার্থ সংরক্ষণের জন্য, জনপ্রত্যাশা পূরণের জন্য যা কিছু দরকার এটা করবো।
স্যার আমার সাপ্লিমেন্টারি একটা আছে, আপনারা এতদিন পরে এসে উপদেষ্টা পরিষদ কেন দ্রুত জ্বালানি সরবরাহ আইন সাসপেন্ড করার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে? এতদিন পরে মানে বুঝলাম না। মানে আপনাদের তো উপদেষ্টা পরিষদ কেন সিদ্ধান্ত নিয়েছেন? আপনার কি কোনো না, এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত না, এটা উপদেষ্টার সিদ্ধান্ত। এবং আপনি এতদিন পরে বলতেছেন, আমি তো ওতে না পরশুদিন, আমি গতকালকে। তারপরে প্রশ্ন হলো যে আমরা কি মনে করি কিনা যে এই আইনটা রং ছিল, না না প্রেক্ষিতে আমরা এটাকে এখন বাদ দেওয়ার চিন্তা ভাবনা করি? না না না, এইটা এখন পর্যন্ত আমরা তো যেটা বললাম যে একটা স্টাডি করব। এখন আমরা বেসিক্যালি আমাদের এই সিদ্ধান্তের ভিত্তিটা হচ্ছে জনপ্রত্যাশা। মানুষ এখন মনে করে যে সরকার এটা দেখুক, সরকারের এটার ব্যাপারে আমাদের এই ইস্যুজ আছে, সেটা আমরা দেখুক। আমরা এটা বললাম যে ওই যে একটা ইয়েও করতে চাই না আর কি বলে যে মানে এমন কিছু একটা সিদ্ধান্ত নিতে যেটা আপাতত জনপ্রিয় হলো, এটা জনস্বার্থ বিরোধী যাতে না হয় আর কি। সেজন্য আমরা জেনে বুঝে করবো। হ্যাঁ হ্যাঁ চিনি, বলো বলো। হ্যাঁ জানি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি স্যার, আপনি গুরুত্বপূর্ণ একটা আচ্ছা এইটা একটু ইয়ে করে, এটাও আমি ইয়ে থেকে বলছি, আমাদের কিন্তু স্তুতি এবং ইয়ের সংস্কৃতি থেকে বেরোতে হবে। ওই যে আপনি দেখছেন তো যে বিপদে পড়ছে কিভাবে, বুঝছেন না? তো আমি প্লিজ আপনাকে অনুরোধ জানাবো, আমি ইয়েদেরকে আমার মন্ত্রণালয়ের ইয়েদেরকে বলছি, আগে স্যার পরে স্যার, এক বাক্যে 4 বার স্যার, এগুলো কিন্তু বন্ধ করে দেবেন। কেন বলছেন স্যার? জাস্ট ব্যাকগ্রাউন্ড, যেহেতু আপনি বলেছেন যে আমাকে চিনেন, না অসুবিধা নেই, না ঠিক আছে, চিনেন, এটাই যথেষ্ট। 2007 সালে কিন্তু আমি না অসুবিধা না, জি বলেন কোয়ারিজ জান সব স্পেশাল ল যেটা বলেছেন, এটা কি আপনারা কোনো টাইম লাইন কি ঠিক করেছেন কিনা যে আপনারা কতদিন পর্যন্ত রিভিউ করবেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা জানি স্পেশাল ল আন্ডারে বেশ কিছু প্রজেক্ট অলরেডি ইমপ্লিমেন্টেড, আপনি আবার বলেছেন কিছু পাইপলাইন, আবার কিছু প্রজেক্ট আছে যেগুলো আপনার অলরেডি ডিসাইডেড বাট নট ইয়েট ইমপ্লিমেন্টেড, মানে অ্যাওয়ার্ড ইজ ইঙ্কড বাট ইমপ্লিমেন্টেশনে আপনার টাইম লাগবে। যেমন স্পেসিফিক্যালি বলি, যেমন আপনার লং টার্ম কিছু এলএনজি আপনার ইম্পোর্টের ক্ষেত্রে প্লাস এফএসএর ইমপ্লিমেন্টেশন, ওই ক্ষেত্রে আপনাদের ইয়েটা কি হবে? কারণ আচ্ছা এমন শুনেন, আমি আজকে সকালবেলা আসছি, বুঝছেন, আমার কাছে তো ইনফরমেশন নাই, আমার কাছে তো একটা তথ্য থাকতে হবে। কিন্তু যেটা আপনাদের জন্য যেটা অ্যাসিওরিং এবং মানুষের জন্য যেটা অ্যাসিওরিং হওয়া উচিত, যে আমরা আগের মতো যে মানুষ কি মনে বললো, মানুষ সংবাদপত্রে কি লিখলো, এটাকে আমরা কিছু কেয়ার করি না, এইটা থেকে আমরা বেরিয়ে আসলাম। তো আপনারা লিখে যান, আমরা এটাকে কগনিজেন্সে নিয়েছি এবং এটাকে আমরা যথাযথ একটা সিদ্ধান্ত আমরা নিই। হ্যাঁ এক এক করে সমকাল। হ্যাঁ বানান, হ্যাঁ বলো। আপনারা যে প্রাথমিক সিদ্ধান্তটা নিয়েছেন স্পেশাল লোড অধীনে আপাতত যেগুলো হতে যাওয়ার কথা স্থগিত থাকে, এটা তো একটা চলমান প্রক্রিয়া, ভিতরে এগুলো স্থগিত করা হলে সেটা ইম্প্যাক্টটা ইমিডিয়েট কি হতে পারে, নেতিবাচক হতে পারে, সেটা মূল্যায়ন করে আপনারা সিদ্ধান্তটা নিয়েছেন কোনটা? মানে স্পেশাল লোড অধীনে যে কাজগুলো হবে হওয়ার সম্ভাবনা আছে, যে স্থগিত সিদ্ধান্তের কথা বলেছেন, সেটার ইমিডিয়েট ইম্প্যাক্টটা কি হবে, নেতিবাচক কোনো ফল আনতে পারে? জি না। সচিবালয়ে কথা বলছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এতক্ষণ সরাসরি ছিলাম তার বক্তব্যে। কুইক রেন্টাল বন্ধ করে দিলেও দেশে বিদ্যুৎ সংকট হবে না, এমন অভিমত সিপিডির। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিষয়ে নো ইলেকট্রিসিটি নো পে পলিসি নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বলেছে এতে করে ভর্তুকি চাপ ও সরকারের ব্যয় কমবে, গ্রাহক পর্যায়ে বাড়াতে হবে না বিদ্যুতের দাম। অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে বিদ্যুৎ খাতের সকল বিতর্কিত আইন সংশোধন ও বাতিলের পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান। বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কারে প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে বিগত সরকারের নানা অনিয়মিত চিত্র তুলে ধরা হয়। এই অবস্থা থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে 100 দিনের বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছে সংস্থাটি। সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীল যে পরিস্থিতি, তার যদি এককভাবে কোনো একটি খাতকে দায়ী করা যায়,
তার সেটা হচ্ছে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে বিভিন্ন রকমের যে অনিয়ম হয়েছে। এতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন আইন সংশোধন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে আন্তর্জাতিক ফার্ম দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অডিট রিপোর্ট পুনর্মূল্যায়নের। বিআরসি যদি তার পূর্ণাঙ্গভাবে তার আগের জায়গাতে ফেরত যায় এবং তার আগের যে কমিশনের যে স্কোপ অফ ওয়ার্ক রয়েছে সেটি যদি তার থাকে, এটি দিয়েই তার পক্ষে এই সেক্টরের অনেক ধরনের ম্যাল গভর্নেন্স, ইনস্টিটিউশনাল ইনএফিসিয়েন্সি এবং স্ট্রিমলাইন করা, সিস্টেম ডেভেলপ করা, স্ট্যান্ডার্ডাইজেশন হেল্প করা, এগুলো তার পক্ষে করা সম্ভব হবে। সিবিডি বলছে চলতি বাজেটে 40,000 কোটি টাকা বরাদ্দ আছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে, যার বড় অংশ ব্যয়ের পরিকল্পনা ছিল ভর্তুকিতে, আর এই টাকা সংস্থান করা হতো বিদ্যুতের দাম বাড়িয়ে। কিন্তু এই পরিকল্পনার বিরোধিতা করছে সংস্থাটি, বলছে নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ছাড়াই বর্তমান উৎপাদন দিয়ে 2030 সাল পর্যন্ত দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ সম্ভব। প্রিপেড মিটার গ্রাহকদের ভোগান্তি কমাতে এর প্রাইসিং নতুন করে পর্যালোচনার তাগিদ দেন গবেষণা পরিচালক। কুইক রেন্টাল এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুততর সময়ে অবসান দরকার। কন্ট্রাক্টগুলো যদি রিভিউ করা হয় এবং করে যদি নো ইলেকট্রিসিটি নো পেতে যাওয়া হয় এবং সেই অনুযায়ী যদি প্রাইসিংগুলোকে রাখা হয়, আমাদের ধারণা যে এটি বড় রকমের কোনো চ্যালেঞ্জে ফেলবে না। এ সময় জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের পরামর্শ দিয়েছে সিপিডি। আন্তর্জাতিক অংশীদারিত্ব বা চুক্তির ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ সংস্থাটির। আমাদের ভয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি সহযোগিতা যেন আবার এলএনজিকে প্রমোট করার জন্য নতুন আরেকটা চাপ যেন আমার উপর না তৈরি হয়। ভারতের সঙ্গে আমাদের জ্বালানি সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে কিছু আনসার্টেনিটি, অনিশ্চয়তা রয়েছে, তবে সেটি কতটুকু অনিশ্চয়তার ভিতরে থাকবে বা কতটুকু সামনের দিকে যাবে এটি নির্ভর করছে আগামী দিনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কিভাবে উত্তরণ ঘটে তার উপরে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্বালানি নীতি যেন পরিবর্তন না হয় তা নিশ্চিতে কঠোর আইন করার পরামর্শ সিপিডির। প্রাতিষ্ঠানিক কাঠামো সে অনুযায়ী ডিসেন্ট্রালাইজ করার দরকার হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে অন্তর্বর্তী সরকার। প্রথমবার ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ব্রিফে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ও দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন দেয়াই তার সরকারের মূল কাজ। জুলাই হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্ত দলকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে ঢাকায় নিযুক্ত বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রথম বৈঠক। যোগ দেন প্রায় 67টি মিশন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রধান ও প্রতিনিধি দল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেলা 11টায় শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের পৌনে 2 ঘন্টা পর শুরু হয় আনুষ্ঠানিক ব্রিফিং। এজন্য দুঃখ প্রকাশ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানান। দায়িত্বে এসে প্রথমবারের মতো আপনাদের সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। আমার জন্য শুভকামনা জানাবেন। আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই। পরে আনুষ্ঠানিক বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নতুন যুগ শুরুর কথা জানিয়ে বলেন, তরুণ সহ সমাজের সকল নাগরিকদের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে চায় তার সরকার। নতুন যুগ শুরু হয়েছে। তরুণ সহ সমাজের সকলের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। আইন শৃঙ্খলা নিশ্চিত করা ও দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন দেয়াকে মূল কাজ হিসেবে মনে করছি আমরা। বিশেষ করে দুর্নীতিমুক্ত সমাজ ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতেও কাজ করবে আমাদের সরকার। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা স্বৈরাচারী মনোভাবের মাধ্যমে বিচার বিভাগ, গণতন্ত্র হরণ, ভোটাধিকার খর্ব করা সহ নানাভাবে ক্ষমতার অপব্যবহার করেছে। এছাড়া জুলাই হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা ডিক্টেটরশিপ ডিস্ট্রয়েড এভরি ইনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি। শিক্ষার্থীরা গণতন্ত্রের জন্য তাদের জীবন দিয়েছেন। যারা আহত হয়ে আছেন তাদের অবস্থাও ভালো না। জুলাই হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করব আমরা। পরে বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী দেশ সংস্কার চলছে বলে কূটনীতিকদের জানিয়েছেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষা। আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার জেরে
এবার কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষায় নতুন নীতিমালা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। শনিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। জানান, নারীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হবে একাধিক পদক্ষেপ। নতুন নীতিমালার আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা রেস্টরুম, নারী ভলান্টিয়ার নিয়োগ, সেফ জোন নিশ্চিত করা হবে। তৈরি করা হচ্ছে একটি মোবাইল অ্যাপ, যার মাধ্যমে নিকটবর্তী থানায় জরুরি প্রয়োজনে সহজেই বার্তা পাঠাতে পারবেন নারীরা। এছাড়াও নারীদের সুরক্ষায় আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আলাপন বন্দ্যোপাধ্যায়। চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছে পরিবার পরিকল্পনা মহিলা স্বেচ্ছাসেবী কর্মীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় তারা তাদের চাকরির স্থায়ীকরণ ও মেয়াদ বৃদ্ধির দাবি জানান। এছাড়াও তারা জানান, গত 12 বছর যাবৎ নিষ্ঠার সাথে কাজ করেও তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। তারা বলছেন, দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাদের চাকরিচ্যুত করে নতুন নিয়োগের পরিকল্পনা বলে জানতে পেরেছেন তারা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ফিল্ড সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের আওতায় বাংলাদেশের 40টি জেলার মোট 1155 জন কর্মী রয়েছে। তাদের সবাইকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত তাদের নিয়োগ ও প্রজেক্ট চলমান রাখার কথা জানান তারা। আমরা চাই আপনার কাছে আমাদের চাকরিটা স্থায়ীকরণ হয়ে যাক। আমরা চাই, আমাদের দাবি একটাই, আমরা স্থায়ীকরণ চাই। স্বাধীন দেশে আমরা মাথা উঁচু করে বাঁচতে আমরাও চাই আমাদের একটা পরিচয় থাকুক। মহাপরিচালক শেখ মোহাম্মদ জামিনুর রহমান ও সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ ইয়াহিয়ার পদত্যাগের দাবিতে কর্মবিরতিতে আছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারীবৃন্দ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে বৈষম্য, নিপীড়ন, নৈরাজ্য ও দুর্নীতি বন্ধে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বিগত স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট সিস্টেম অ্যানালিস্ট আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া তানহা ও সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শাহেদ আলমগীরের অপসারণ ও উপযুক্ত কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা ও তাদের প্রশ্রয় দানকারী ব্যবস্থাপনা পরিচালকের অনতিবিলম্বে পদত্যাগ দাবি করেন তারা। তাদের দাবি পূরণ না হলে তারা দ্রুত এই কাজে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আতিকুল ইসলাম হাসান। পল্লী সঞ্চয় ব্যাংকের বর্তমানে যিনি ব্যবস্থাপনা পরিচালক আছে শেখ মোহাম্মদ জামিনুর রহমান, ওনার পদত্যাগ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো অপশন নাই। সিস্টেম অ্যানালিস্ট আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া তানহার এবং সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শাহেদ আলমগীর, ওনাদেরও পদত্যাগ দাবি করছি। পাসপোর্ট ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছেন ইতালি গমনেচ্ছু ব্যক্তিরা। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন প্রায় 100 বাংলাদেশি। তাদের দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভিসা দিচ্ছে না বাংলাদেশের ইতালি দূতাবাস, তাই পাসপোর্ট ফেরত পাওয়ার দাবি তাদের। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবি নিয়ে প্ল্যাকার্ড দেখা যায়। তারা জানায়, কাজের অনুমতিপত্র থাকলেও ভিসা না পাওয়াই যেতে পারছেন না তারা। অন্যান্য দেশে যেতে আবেদনও করতে পারছে না তারা। 3 মাসের ভিতরে আমাদের পাসপোর্ট রিটার্ন করার কথা, ভিসা উইদাউট ভিসা কোনো কিছুই রেজাল্ট আমাদের এখনো দিচ্ছে না। পেপারসে লেখা আছে যে 3 মাসের ভিতরে পাসপোর্ট ফেরত দেওয়া হবে, ভিসা সব বা ভিসা ছাড়া। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আজকে 1.5 বছর 1 বছর যাবত আমাদের পাসপোর্ট আটকানো আছে বিএফএস গ্লোবালসে। যদি আমাদের সঠিক নুলস্থা হয় আমাদেরকে ভিসা দিবে, আর আমাদের নুলস্থা ফেক হলে আমাদেরকে রিজেক্ট করবে। ওনারা কিন্তু এভাবে আটকে রাখতে পারে না। উত্তরার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা থেকে পয়ঃনিষ্কাশন প্রকল্প বাতিলের দাবিতে ওয়াসা ভবন ঘেরাও করে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। সকালে ঢোর ও নলভুক মৌজার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত ঘেরাও কর্মসূচিতে বলা হয়, গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ওয়াসার এমন দুর্গন্ধময় প্রকল্প কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে বিভিন্ন ব্যানার হাতে প্রায় 3 ঘন্টা অবস্থানকারী ভুক্তভোগীদের অভিযোগ, তড়িঘড়ি প্রকল্পের নামে 1800 কোটি টাকা লুটপাটের পায়তারা করছে একটি চক্র। জনসাধারণের স্বার্থ দাবির কথা চিন্তা করে অনতিবিলম্বে এই প্রকল্প বাতিল করে অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানানো হয়। পয়ঃশোধনাগারের নামে ভূমি অধিগ্রহণ করে এবং ভূমিদস্যুতার মাধ্যমে অত্র এলাকার 400 থেকে 500 পরিবারকে উচ্ছেদের একটি পায়তারা করেছে। ইতিপূর্বে আমাদের এলাকাগুলো 6 বার করে অ্যাকোয়ার করা হয়েছে, এখন কেবলমাত্র আমাদের বিটি বাড়িতে রয়েছে। এই প্রকল্প অত্র লোকেশনে অবশ্যই বন্ধ করতে হবে এবং আমাদের দেখানো এবং ওয়াসার ফিজিবিলিটি স্টাডিকৃত যথোপযুক্ত খাস জমির
তে স্থানান্তর করতে হবে। বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সরকার বরাবর 9 দফা দাবি পেশ করা হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। হালকা যান চালক মালিকরা বলেন, সড়ক পরিবহন আইন 2018-এর কিছু নীতিমালা পরিবর্তন করতে হবে। সাদা প্লেটের গাড়িগুলো ভাড়া চালানোর অনুমতি দেয়া, সমগ্র বাংলাদেশে 24 ঘন্টা সিএনজি পাম্প খোলা রাখার দাবিও জানান তারা। বলেন, পার্কিংয়ের সুব্যবস্থা না করা পর্যন্ত পার্কিংয়ের মামলা দিয়ে আইনগতভাবে হয়রানি না করার দাবিও জানান চালক মালিকরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় 30 লাখ টাকা ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম দিয়েছে বেসরকারি সংস্থা সোহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন। সকালে রাজধানী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসা সরঞ্জাম দিয়ে এসএএএফ ফাউন্ডেশনটির ডিজিএম আশা পল জানান, রাজধানী 3টি প্রধান হাসপাতাল ছাড়াও ঢাকার বাইরে 11টি হাসপাতালে এই সহযোগিতা দিচ্ছে সংস্থাটি। হাসপাতালে আহত রোগী থাকা পর্যন্ত সহযোগিতা দেওয়ার কথাও জানিয়েছে ফাউন্ডেশনটি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মেডিকেল টিমের সদস্য মাসুদুজ্জামান বলেন, যারা হতাহত হয়েছেন তাদের মাধ্যমে বিজয় এসেছে, তাদের কাছে জাতি দায়বদ্ধ। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের চেষ্টা চলছে বলেও জানায় তারা। এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।